গরমকালে ঠিক কি কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় শিশুদের? তো সব থেকে বেশি যেটা দেখা যায় যে এই সময় বাচ্চাদের এই গরমকালে শিশুরা বড়দের থেকে কেন বেশি ঝুঁকিতে? বাচ্চাদের ঝুঁকি বড়দের থেকে অবশ্যই বেশি, কেননা বাবা মায়েদের এই সময়টাই বাইরের খাবার খাওয়াবো কি খাওয়াবো না, নট নেসেসারি যে আমরা গরমকাল হিসেবে বলছি, ইভেন শীতকাল বা বর্ষাকাল যে কোনো সময় হোক বাইরের খাবার এসি চালাবো কিন্তু শিশুকেও সুরক্ষিত রাখবো, সেটা কি করে ব্যালেন্স করা সম্ভব? তো যেটা করতে হবে যে এসি টেম্পারেচার অ্যারাউন্ড মনে করতে হবে যে অবশ্যই আমার শিশুকে এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। গরম পড়তে না পড়তেই শিশুদের শরীরে শুরু হয় নানা ধরনের সমস্যা। ডিহাইড্রেশন, ডায়রিয়া, ফুড পয়জনিং কিংবা ত্বকের সমস্যা অথবা ভাইরাল সংক্রমণ। অনেক সময় সামান্য অসুস্থতাও একটি শিশুকে অনেক বড় রকম অসুস্থ করে তুলতে পারে। তাহলে গরমকালে শিশুদের সুস্থ রাখতে ঠিক কি কি বিষয় নজর রাখতে হবে, কোন কোন জিনিসগুলো নিয়ে যত্নশীল হওয়া উচিত বাবা মায়েদের, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন লক্ষণগুলো আপনার শিশুর জন্য বিপদের ইঙ্গিত, আপনাকে সেগুলো জানতে হবে। এবং অবশ্যই জানবেন যে কোন লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। আজ আমরা রয়েছি কলকাতার মাদারুল হসপিটালে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর রাকেশ দে, সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স। আমি স্যারকে স্বাগত জানাচ্ছি হেলথ টিপস বাংলায়। স্যার, সবার আগে শুরুতেই আমরা জেনে জানতে চাইবো, আপনি যখন ছোট ছোট শিশুদের চিকিৎসা করছেন, বিভিন্ন অসুখের চিকিৎসা করছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম অসুস্থতা তাদের দেখা যায়, কখনো নবজাতক শিশু তাদের এক ধরনের অসুস্থতা, যখন বয়স একটু বাড়ছে তখন এক ধরনের অসুস্থতা। আপনি একেবারে শুরুতে বলুন যে গরমকালে এই সময়টায় ঠিক কি কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় শিশুদের? দেখুন, আমরা পেডিয়াট্রিক প্র্যাকটিসে গরমকালে যে যে ইলনেস গুলো পাই, তো সব থেকে বেশি যেটা দেখা যায় যে এই সময় বাচ্চাদের ভাইরাল ফিভার রেট খুব বেড়ে যায় কম্পেয়ার টু আদার সিজনস। এছাড়াও এই গরমের জন্য বাচ্চাদের স্কিনের প্রবলেম খুব বেশি হয়, সে হিট র্যাশ হতে পারে বা মিলিয়ারিয়া বা ঘামাচি হতে পারে বা সানবার্ন হতে পারে। এছাড়া যেগুলো হয় যে ভাইরাল রোগের জন্য বাচ্চাদের ডায়রিয়া বা ভমিটিং, এগুলো এই সময় প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। ইভেন ছোট বাচ্চাদের যারা অনেকক্ষণ ধরে রোদে খেলাধুলা করছে, তাদের প্রচন্ড ঘামের জন্য বাচ্চাদের যেটা দেখা যায় যে ডিহাইড্রেশন নিয়েও কিছু কিছু বাচ্চা এমার্জেন্সিতে আমাদের মধ্যে প্রেজেন্ট করছে হসপিটালে। স্যার, একটা জিনিস আমাদের জানা দরকার যে এই গরমকালে শিশুরা বড়দের থেকে কেন বেশি ঝুঁকিতে, বা কেন বেশি তাদের ঝুঁকিটা, বিপদের ঝুঁকিটা বেশি? বাচ্চাদের ঝুঁকি বড়দের থেকে অবশ্যই বেশি, কেননা বাচ্চাদের শরীরে যে জলের পরিমাণ সেটা বড়দের তুলনায় অনেকটাই কম, টোটাল বডি ওয়াটার যেটা। এবং এর সাথে যেটা বাচ্চাদের পক্ষে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওদের বেসাল মেটাবলিক রেট বা বডি সারফেস এরিয়া বড়দের তুলনায় বেশি। সুতরাং জল যেটা বডি থেকে বেরিয়ে যাওয়ার গরমের জন্য সেটা কিন্তু অনেকটা বাচ্চাদের বেশি হয়। তাছাড়াও আমাদের যদি জল পিপাসা পায়, আমরা দেখি যে আমরা জল খেয়ে নিচ্ছি, বাট বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা ওরা ইগনোরেন্ট থাকে, তাই তারা খেলতে ভালোবাসে বা তারা জল খেতে চায় না। তো আমাদের বাবা মা হিসেবে তাদের দায়িত্ব যে বাচ্চাদের সঙ্গে সঙ্গে যাতে জল খাওয়ানো হয়, আর না হলে কিন্তু বাচ্চাদের ডিহাইড্রেশনের একটা বড় অসুবিধা হতে পারে এই সময়। স্যার, এবার আপনি একটু বলুন, ডিহাইড্রেশনের কথা যখন আপনি বলছেন, যে এই ডিহাইড্রেশনের প্রাথমিক লক্ষণগুলো ঠিক কি কি, যেটা দেখলে বাবা মায়েরা বুঝতে পারবে যে আমার শিশুটির হয়তো ডিহাইড্রেশন হতে পারে বা এই ধরনের সমস্যা? ডিহাইড্রেশনের প্রাথমিক লক্ষণ যদি আপনি বলতে চান, সেটা হচ্ছে যে বাচ্চাদের চোখ বা হয়তো ঠোঁট এগুলো শুকিয়ে যেতে পারে, বাচ্চার হয়তো জল পিপাসা বেশি পেতে পারে, বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চারা কিছু মুখে বলে না, কিন্তু আমরা দেখতে পাই যে বাচ্চাদের ইউরিন আউটপুট বা পেচ্ছাপ কম হচ্ছে, পেচ্ছাপ হলুদ হচ্ছে, বা ডিহাইড্রেশন বেশি হলে অনেক সময় যখন সিভিয়ার হয়ে যায় বাচ্চাদের, তখন কিন্তু বাচ্চাদের জ্ঞান হারাতে পারে বা খিঁচুনি, এরকম ভয়ানক অসুবিধাও বাচ্চাদের হতে পারে। এবার তাহলে স্যার একটু জানবো যে যখন ছোটদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, অনেক বাবা মায়েরা হয়তো ঘরে রেখে কিছু চিকিৎসা করার চেষ্টা করছে, কখনো হয়তো দোকানে বলে কিছু ওষুধ নিয়ে আসলো। কখন এটাকে বুঝতে হবে, গুরুত্ব দিতে হবে, এবং কখন মনে করতে হবে যে অবশ্যই আমার শিশুকে এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে? সো আমাদের মেডিকেল সায়েন্সে কিছু জিনিস আছে যেগুলো বাচ্চাদের জন্য ডেঞ্জার সাইন্স বা মেডিকেল এমার্জেন্সি, এগুলো আমরা মা বাবাকে যখন হসপিটালে ওরা আসে আমরা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যেমন এক্সট্রিম সামার সিজনে বাচ্চাদের প্রচুর ঘামের জন্য যদি ডিহাইড্রেশন হয়ে যায়, ধরুন 12 আওয়ার্স কোনো ইউরিন পাস করলো না, বা বাচ্চা হচ্ছে খুবই লেথার্জি বা দুর্বল হয়ে বাচ্চা মুখে কিছু খাচ্ছে না, বা ধরুন বাচ্চা জ্ঞান হারিয়ে ফেলেছে, খিঁচুনি হচ্ছে, বা টেম্পারেচার যদি 103 বা 104 এর উপরে উঠে যায়, তখন কিন্তু মুখে আমরা ওষুধ দিয়ে সেই জ্বরটা কমাতে পারি না। বা যদি দেখা যায় যে বাচ্চাদের
প্রচুর পরিমাণে বমি করছে বা ডায়রিয়ার সাথে সাথে যদি পটির মধ্যে রক্ত আসছে, তো এই ডেঞ্জার সাইন্স গুলো যদি হয় তো সেক্ষেত্রে বাড়িতে হোম রেমেডিস বা মেডিসিন আমরা না দিয়ে হসপিটালে গিয়ে এমার্জেন্সিতে বাচ্চাকে দেখানো আমার মনে হয় ওটাই সব থেকে বেস্ট। স্যার এখানে একটা সমস্যা দেখা যায় যে হিট এক্সট্রশন এবং হিট স্ট্রোক, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? হিট এক্সহশন আর হিট স্ট্রোক বলা যেতে পারে যে একই স্পেকট্রাম। এটা দুটোই কিন্তু প্রচন্ড তীব্র গরম বা দাবদাহের জন্য হয়। হিট এক্সহশন হতে পারে মাইল্ড ভ্যারাইটি অফ হিট কন্ডিশন, যেখানে হচ্ছে বাচ্চার বডিতে যে টেম্পারেচার রেগুলেশন বা তাপমাত্রা যেটা নির্ণয় করে মাথার কিছু এরিয়া থাকে হাইপোথ্যালামাস বা অন্য এরিয়া, এগুলো কাজ করে। তাই জন্য বাচ্চার কি হয়, প্রচন্ড গরমের জন্য বাচ্চার শরীরে প্রচুর ঘাম বেরিয়ে যায়, ডিহাইড্রেশন হতে পারে, বা বাচ্চার হয়তো একটু অসুবিধা হচ্ছে, বাচ্চা প্রচুর বমি করছে। তো এটা নর্মালি দেখা যায় যে 101 বা 102 টেম্পারেচার উঠে গেছে। কিন্তু হিট স্ট্রোক হচ্ছে আপনার মেডিকেল এমার্জেন্সি, যেখানে বডি টেম্পারেচারের যে বডি কন্ট্রোল হিট মেকানিজম সেটা কিন্তু পুরোটাই কাজ করে না। তার জন্য বডি হিট 104 105 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে উঠে যায়, এবং বেশিরভাগ সময় আমরা দেখি যে বাচ্চা হচ্ছে আনকনসিয়াস বা অজ্ঞান অবস্থায় বা খিঁচুনি অবস্থায় মেডিকেল এমার্জেন্সিতে নিয়ে প্রেজেন্ট করে। তাহলে স্যার আপনি একটু সবাইকে একটু জানানোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে এই গরমের সময় যখন তীব্র দাবদাহ বা টেম্পারেচার স্বাভাবিকের থেকে অনেকটা বেশি, সেই সময়টায় ছোট শিশুকে বা ছোটদেরকে কতটা পরিমাণ জল একদিনে খাওয়ানো যেতে পারে? দেখুন, শিশুদের আমরা কতটা জল খাওয়াবো সেটা অনেকগুলো ফ্যাক্টর বা কারণের উপর নির্ভর করে। এক হচ্ছে বাচ্চার ওজন কত বা বয়স কত, তৃতীয় হচ্ছে বাচ্চা কি রকম অ্যাক্টিভিটি করছে। কোনো বাচ্চা প্রচুর খেলাধুলা করে, কোনো বাচ্চা সারাদিনই হয়তো বাড়িতে আছে বা টিভি দেখছে। কিন্তু ওভারঅল যেটা আমাদের পেডিয়াট্রিক বিভিন্ন সোসাইটি বা গাইডলাইন যেটা বলছে যে যদি নবজাতক বা ইনফ্যান্টাইল এজ গ্রুপে প্রথম 6 মাস অবধি বাচ্চাকে কোনো রকমই জল দেওয়া যায় না। সেক্ষেত্রে আমরা বাচ্চা যদি কোনোভাবে গরমে বেরোয় তো ফ্রিকুয়েন্ট ব্রেস্ট ফিডিং করানোর কথা আমরা বলে থাকি। এবার 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা চেষ্টা করি বাচ্চাকে কিছু কিছু কমপ্লিমেন্টারি ফিডিং এর সাথে সাথে 100 থেকে 150 ml পরিষ্কার জল দেওয়ার চেষ্টা করি। এবার তারপরে যেটা হচ্ছে যে 1 থেকে 3 বছরের জন্য আপনি 1 থেকে 1.5 লিটার জল এবং তার উপরের এজের জন্য 1.5 থেকে 2 লিটার জল দিতে পারেন। কিন্তু আপনারা নজর রাখবেন যদি বাচ্চার প্লেফুল অ্যাক্টিভিটি বা বাইরে খেলাধুলা ওদের মধ্যে বেশি করছে, তো সেক্ষেত্রে কিন্তু ডিপেন্ড আপন যে কি কন্ডিশনে খেলছে তার হিসেবে বাচ্চার কিন্তু জলের বডিতে নিড বেশি হতে পারে। সেক্ষেত্রে আমাদের জল প্রয়োজন মতো ফ্রিকুয়েন্টলি বাচ্চাকে অল্প অল্প জল আমাদের সারাদিনই দিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে স্যার শুধু কি ছোটদেরকে শুধু জলই খাওয়াবে নাকি সঙ্গে ওআরএসটাও খাওয়ানো যাবে? না, নর্মালি যদি আমাদের এমনি ডিউরিং সামার সিজন যদি ডায়রিয়া বা ভমিটিং না হয় তাহলে ওআরএস দেওয়ার কোনো দরকার নেই, কেননা এর মধ্যে এক্সট্রা ইলেকট্রোলাইট বা সোডিয়াম পটাশিয়াম মেশানো থাকে, যেটা অনেক বাচ্চাই টেস্টটা পছন্দ নয়, বিকজ এরা মার্কেট যেগুলো অ্যাভেলেবেল আছে তাদের অনেক সব ফ্লেভার্ড হয়। তো সেক্ষেত্রে বাচ্চাদের বমি করার বা এক্সট্রা ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে। তো নর্মাল ক্ষেত্রে আমি শুদ্ধ পানীয় জল যেটা আমরা খাই সেটাই বাচ্চাকে দেওয়া উচিত। এবার যদি বাচ্চা দেখা যায় যে কোনো সময় ডায়রিয়া হচ্ছে বা ভমিটিং হচ্ছে, বাচ্চা ইউরিন একদমই করছে না, সেক্ষেত্রে আমরা ওআরএস দিতে পারি যাতে বডিতে এই লবণ যেগুলো লস হয়ে যাচ্ছে সেগুলো আমরা রিপ্লেস করার জন্য। এছাড়াও যদি বাড়িতে আপনি কোকোনাট ওয়াটার বা লেবুর জল, এগুলো কিন্তু একটা ভালো বিকল্প হতে পারে। স্যার আপনি এক্ষুনি বললেন যে ডায়রিয়া কিংবা ফুড পয়জনিং, তাহলে স্যার গরমে এই সময়টায় ছোটদের এত ডায়রিয়া বা ফুড পয়জনিং কেন হয়? গরমে ডায়রিয়া বা ফুড পয়জনিং হওয়ার মেইন কারণ হচ্ছে সেটা হচ্ছে যে এই সময় প্রচন্ড গরমের জন্য কিছু ভাইরাসের গ্রোথ প্রচন্ড পরিমাণে আমাদের ওয়েদারে বেড়ে যায়, আর বাচ্চাদের ইমিউনিটি বড়দের তুলনায় একটু কম থাকে। এখন যদিও ভ্যাকসিনেশন অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, বাচ্চাদের ঠান্ডা লাগা বা জ্বর এরকম অনেক ভ্যাকসিনই দেওয়া হয়, বাট তাও বাচ্চাদের ইমিউনিটি কমের জন্য বাচ্চারা কিন্তু, বা আরেকটা কারণ হচ্ছে যে ধরুন খাবার অনেকক্ষণ ধরে বাইরের খাবার খাচ্ছে বা ফাস্ট ফুড খাচ্ছে বা খোলা খাবার খাচ্ছে, সেই খাবারগুলো খাওয়ার পরে বাচ্চাদের শরীরের মধ্যে কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করছে, যেগুলো আমাদের ভবিষ্যতে গিয়ে ডায়রিয়া ভমিটিং বা কোনো জটিল রোগ নিয়ে আমাদের প্রকাশ পাচ্ছে। স্যার ছোটদের কথা যখন আলোচনা করছি তখন একটা জিনিস তো হয় যে বাইরের খাবারের প্রতি তাদের ঝোঁক বা আকর্ষণ স্বাভাবিকভাবেই একটু বেশি থাকে বয়সের কারণে। বাবা মায়েদের এই সময়টাই বাইরের খাওয়াবো কি খাওয়াবো না এই বিষয়গুলো নিয়ে কতটা সতর্ক থাকা উচিত?
বা আমাদের যথেষ্টই সতর্ক, নট নেসেসারি যে আমরা গরমকাল হিসেবে বলছি, ইভেন শীতকাল বা বর্ষাকাল যে কোনো সময় হোক বাইরের খাবার একটু অ্যাভয়েড করা উচিত। যদি কোনো খোলা খাবার বা ধরুন কোনো রকম বাইরের ফাস্ট ফুড আছে, একটু গরম বা স্পাইসি ঝালযুক্ত খাবার যদি বাচ্চারা খায়, সেক্ষেত্রে বাচ্চার পেটের সমস্যা গরমকালে খুব বেশি দেখা যায়। সুতরাং সেক্ষেত্রে আমাদের উচিত যে বাড়ির হালকা খাবার বা পর্যাপ্ত পরিমাণে জল বাচ্চাকে দেওয়া যেতে পারে, যেন কোল্ড ড্রিঙ্কস বা মিষ্টি জাতীয় বেশি সোডা ওয়াটার বা ওইগুলো যদি বাচ্চাদের বেশি দেওয়া হয়, সেক্ষেত্রে গ্যাসের সমস্যা বা ডায়রিয়ার সমস্যা গরমকালে অনেক বেশি হয়। তাহলে স্যার একটু বলে দিন যে কোন ধরনের খাবারগুলো এই সময় বেশি খাওয়া উচিত? খাবার বলতে যে কোনো আপনি সিজনাল ফ্রুটস দিতে পারেন, সেক্ষেত্রে ধরুন আপনি তরমুজ দিলেন বা ম্যাঙ্গো দিলেন, লিচি দিলেন। সবজির মধ্যে যে কোনো সবুজ সবজি যেগুলো সিজনাল ভেজিটেবল আছে সেগুলো দিয়ে আপনি বাড়িতে রান্না করতে পারেন। জল যদি দিতে চান আপনি কোকোনাট ওয়াটার, যেমন নারকেলের জল বা ধরুন লেবুর জল বা খাবার দাবার দিতে পারেন। যদি আপনি কোনো নন ভেজিটেরিয়ান আইটেম দিচ্ছেন তাহলে আপনাকে বাড়িতে লাইট ভাবে বা অত্যন্ত ঝাল মশলা কম যুক্ত খাবার আপনি ননভেজ বাচ্চাকে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে শরীরে খুব একটা রিস্ক কিছু থাকে না। তাহলে এখানে ওই প্রশ্নটা যে কোন খাবারগুলো একেবারে এড়িয়ে চলবো, মানে একেবারে না হলেই ভালো বা খাওয়াবোই না? এই সময় যেটা অ্যাভয়েড একান্তই করা উচিত সেটা হচ্ছে যে বাইরের কোনো রকম খাবার যেগুলো রাস্তাঘাটে বিক্রি হচ্ছে, খোলা থাকছে, অপরিশুদ্ধ খাবার, বাইরে যদি হাত না ধুয়ে আমরা কোনো খাবার খাচ্ছি সেগুলো অ্যাভয়েড করা উচিত। কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম এগুলো বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগার অন্যতম একটা কারণ। তাছাড়া যদি কোনো ফাস্ট ফুড, ধরুন আপনি কেউ পিৎজা খেলো বা পাস্তা খেলো, এগুলোতে এই গরমকালে বাচ্চাদের কিন্তু ডায়রিয়া বা ভমিটিং হওয়ার অন্যতম কারণ। তো এগুলো আপনাদের অ্যাভয়েড করা উচিত। স্যার এই সময়টায় এই ভাইরাল জ্বর বা অন্যান্য সংক্রমণগুলো থেকে শিশুদেরকে সুরক্ষিত রাখার উপায়? শিশুদের সুরক্ষিত রাখার এক হচ্ছে যে বাচ্চাদের টাইমলি ভ্যাকসিনেশন দিতে হবে। সেটা গরমকাল হোক বা শীতকালে হোক, আপনাকে টাইমলি যদি বাচ্চার ভ্যাকসিনেশন দিয়ে রাখেন তাহলে বাচ্চার ইমিউনিটি ভালো থাকবে। দ্বিতীয় হচ্ছে যখনই কোনো খাবার খাবে বাচ্চাকে ছোট বয়স থেকেই হ্যান্ড ওয়াশিং বা হাত পরিষ্কারভাবে ধুয়ে রাখার একটা জিনিস বাচ্চাকে শেখাতে হবে। তৃতীয় হচ্ছে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে ঘুম বাচ্চাদের জন্য খুবই দরকারি। সেটা এজ ওয়াইজ বাচ্চাদের কিন্তু আলাদা আলাদা হতে পারে। তো সেটা আপনাদের পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ বাচ্চাদের কতটা ঘুমের দরকার সেটা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে। এর সাথে যেটা হচ্ছে যে প্রচন্ড তীব্র দাবদাহের মধ্যে যেন দুপুরবেলা বাচ্চা যেন না খেলে, 10টা থেকে 3টে এই টাইমটাতে সূর্যের তাপ যথেষ্ট বেশি থাকে। তো চেষ্টা করবেন যাতে সন্ধ্যাবেলার দিকে বা আর্লি মর্নিং বা ভোরবেলার দিকে যদি কোনো বাচ্চা খেলাধুলা করে সেটাতে আপনাকে বাচ্চাকে প্রমোট করতে হবে। আর স্যার এই সময়টা একটা জিনিস দেখা যায় যে ঘামাচি, র্যাশ বা অন্যান্য ধরনের ত্বকের নানা রকম সমস্যা চোখের হয়, এগুলো থেকে কি করে তাদেরকে দূরে রাখা যায়? এগুলো থেকে সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে আপনি যদি বাচ্চাদের একান্তই সূর্যের আলোতে বা ধরুন তীব্র দাবদাহের মধ্যে খেলাধুলা করতেই হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি সানস্ক্রিন ব্যবহারের এখন রিকমেন্ডেশন চলে এসছে। তো যে কোনো SPF 30 বা তার উপরে যে কোনো সানস্ক্রিন বাচ্চাকে, যেগুলো বাচ্চাদের এক্সপোজ বা ধরুন আপনি জামা পরিয়েছেন যে পার্টগুলো খোলা আছে সেই পার্টে আপনি লাগাতে পারেন। দ্বিতীয়, বাচ্চাদের এই সময় বেশি জামা কাপড় না পরিয়ে সুতির পাতলা হালকা জামা কাপড় পরানো উচিত। বাচ্চাদের যেটা করা যেতে পারে যে যে কোনো বাচ্চাদের যদি অ্যালার্জি বা কিছু থাকে বা কোনো সিমটমস যদি থাকে তাহলে তৎক্ষণাৎ আপনাদের যদি কোনো র্যাশ হয় যত তাড়াতাড়ি সম্ভব সেটা চিকিৎসা করতে হবে, যাতে সেটা বাড়াবাড়ি না হয়। অনেক সময় র্যাশ দেখা যায় অনেকটা এক্সটেন্সিভ হয়ে গেছে, যেখানে ট্রিটমেন্ট করতে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে। তো বাবা মায়েদের বলবো যে বাচ্চাদের রেগুলার খেলাধুলার সাথে সাথে ত্বকের বিভিন্ন এরিয়া জানে ঠিক করে পরিচর্যা করা, ডেইলি যাতে বাচ্চা স্নান করে, জায়গাগুলো ক্লিন থাকে, তো এগুলো আমাদের নজর দিতে হবে। আচ্ছা, এবার স্যার একটা জিনিস হয় যে গরম পড়লেই ঘরে ঘরে এয়ার কন্ডিশন বা এসি চলছে। এবার এই এসি বা এয়ার কন্ডিশনের জন্য অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে বা করছে। তাহলে এসি চালাবো কিন্তু শিশুকেও সুরক্ষিত রাখবো, সেটা কি করে ব্যালেন্স করাটা সম্ভব? দেখুন, আজকাল সব বাড়িতেই এসি চলে এসছে, তো এটা এখন একটা প্লেজারাল অ্যাক্টিভিটি নয়, মোস্টলি এটা নেসেসিটি হয়ে ধরে দাঁড়িয়েছে। তো যেটা করতে হবে যে এসি টেম্পারেচার অ্যারাউন্ড 26 to 28 রাখতে হবে। বেশি যেন রুম ঠান্ডা না আমরা করে দিই, যেমন চিল এসি যদি 22-23-এ চালানো হয় সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে বা ভাইরাল ইনফেকশনের একটা রিস্ক থাকে। দ্বিতীয় কথা, যেমন এসিটার ফিল্টার যেন রেগুলারলি চেঞ্জ করা হয়। অনেক সময় এসি ফিল্টার অনেক সময় বন্ধ হয়ে যায় বা ক্লগ করে যায়, সেক্ষেত্রে বাচ্চাদের কিন্তু এসি ইনডিউসড কিছু ভাইরাল ইনফেকশনস আছে যেগুলো কিন্তু মারাত্মকভাবে ধারণ করে বা ভাইরাস ইনফেকশনের জন্য বাচ্চারা খুব সাফার করে। তো এসি ব্যবহার করা যাবে না সেটা কিন্তু নয়, এসি ব্যবহার করলে সঠিক তাপমাত্রায় যদি এসি রাখতে পারেন, ঘর ঠান্ডা হয়ে গেলে টাইম মতো এসিটাকে আপনাকে বন্ধও করে দিতে হবে।
এবার স্যার একটু জানতে চাইবো, গরমকালে নবজাতক কিংবা একেবারে ছোট শিশুদের জন্য আলাদা কোনো সতর্কতা কি আছে, যেটার জন্য প্রিকশন কিছু নেওয়া? নবজাতকের জন্য গরমকালে যেটা সতর্কতা সেটা হচ্ছে যে অনেকেরই ধারণা আছে যে সূর্যের আলোতে বাচ্চাকে রেখে দিতে হবে। তো গরমকালে ওরকম সূর্যের আলোতে আলাদা করে রেখে দেওয়ার কিছু নেই। আপনি বাড়িতে ফ্যান বা এসি চালাতে পারেন। রুম টেম্পারেচার আপনাকে 26 থেকে 28 বা 29 এরকম রাখা উচিত। বাচ্চাকে পাতলা সুতির কাপড় বা তার উপরে হালকা একটা চাদর দিয়ে ঢেকে রাখতে পারেন। অনেক বাবা মায়েরই মনে হতে পারে যে বাচ্চাদের হয়তো ঠান্ডা লেগে যাচ্ছে, আমি বেশি করে ওভার র্যাপ করে জামা কাপড় পরিয়ে রাখবো। তো সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের অত ওভার র্যাপ না করে হালকা জামা কাপড় পরিয়ে হাত পা গুলো মোজা বা মাথায় টুপি পরিয়ে রাখলে আমার মনে হয় বাচ্চাদের গরমে একটু বাচ্চারা কমফোর্টেবল থাকবে। আর এসে গরমকালে বাচ্চাদেরকে নিয়ে বাবা মায়েরা সবচেয়ে বড় ভুলগুলো কোনগুলো করে? গরমকালে বাচ্চাদের ভুল যেগুলো হচ্ছে যে অনেক সময় যেটা হয় যে বাচ্চাদের বাইরে যেখানে সেখানে ধরুন বাচ্চারা গরমকালে খেলছে তাদের মানা না করা। তাদেরকে পিছনে ধরুন আমি আছি গার্জেন, কিন্তু আমি তাকে ফ্রিকোয়েন্টলি জল খাওয়াচ্ছি না। বাচ্চা যদি খেলে তাহলেও তাকে আমাকে ফ্রিকোয়েন্টলি পাশে থেকে থেকে জলটা খাওয়াতে হবে। দ্বিতীয় কথা, বাচ্চা যদি বাইরে রোদে খেলাধুলা করে সানস্ক্রিন অবশ্যই ইউজ করবেন। পাতলা সুতির জামা কাপড় পরাবেন, মাথায় টুপি পরাবেন যাতে সূর্যের এফেক্টটা বাচ্চাদের না হয়। আর খেলার কিছু নির্দিষ্ট টাইম আছে, যেমন এক্সেসিভ যখন হিট থাকে দুপুরবেলার টাইমে বা বিকালের দিকে, তখন কিন্তু না খেলিয়ে যখন সূর্যের তাপমাত্রা কম থাকে সেই টাইমটাতে আমাদের মনে হয় বাচ্চাদের খেলানো উচিত। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন, স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে স্যার এতক্ষণ খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে গরমকালে শিশুরা অসুস্থ হলে ঠিক কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার শিশু অসুস্থ বোধ করছে, তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে, এবং কোন কোন ভুলগুলো বাবা মা হিসেবে আপনি করবেন না, এবং কি কি প্রতিরোধ করার জন্য, সংক্রমণ বা অসুস্থতা প্রতিরোধ করার জন্য কি করবেন সেটা স্যার বললেন, অসুস্থ হলে কি করণীয় সেটা স্যার বললেন। কাজেই সন্তানকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নবজাতক শিশুর যত্ন নিন, যথেষ্ট পরিমাণে জল, পরিমিত পরিমাণে জল, এবং যখন দরকার আপনি ব্রেস্ট ফিড করাচ্ছেন যাদেরকে, সেইভাবে পরিমিত ব্রেস্ট ফিডিং বা যেগুলো স্যার বললেন সেগুলো মাথায় রাখুন। শিশুকে যত্নে রাখুন, গরমের হাত থেকে বাঁচিয়ে রাখুন। দেখবেন যেন এই প্রবল প্রচন্ড গরমে আপনার শিশু হঠাৎ অসুস্থ হয়ে না পড়ে। আর অসুস্থ হয়ে পড়লে দেরি করবেন না, তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেন কিংবা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। আজকের মধ্যে এখানেই শেষ করছি। তবে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আবার কোনো পর্বে স্যারের সঙ্গে আলোচনা করবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।